কেমন আছো প্রিয় ছাত্রছাত্রীরা? When I am actually asking this question, in the back of my mind, the answer is very frustrating. I know you are trapped in your house. Along with you, me too. I am the prisoner in my own house. Actually, we are fighting against the pandemic spread of COVID-19. Our nation, the entire mankind, is today fighting against an unseen virus. So definitely we are passing through a very crucial phase of our life, and we cannot ignore the fact that it is a very frustrating period, it is a very monotonous period. We are not accustomed to such an unknown environment. That's why it is very difficult for all of us. আমি জানি তোমাদের খুব কষ্ট হচ্ছে, তোমাদের সঙ্গে সঙ্গে আমরাও খুব সমস্যার মধ্যে আছি। তোমাদের সঙ্গে অনেক দিন দেখা নেই, তোমরাও স্কুলটা নিশ্চিতভাবে খুব মিস করছো। তো এই হতাশার মধ্যে দাঁড়িয়ে আমরা বলবো যে হতাশা মানুষকে লড়াই করতে সাহায্য করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আমরা বলবো, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তো এই বিপদের মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিপদের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করব, পজিটিভলি ভাববার চেষ্টা করব। আবার উল্টোভাবে আমরা এপিজে আব্দুল কালামের একটা ভারী সুন্দর কথাও প্রাসঙ্গিকভাবে এখানে বলে নেব, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূল পরিস্থিতি আমাদের আত্ম অনুসন্ধান করতে সাহায্য করে। তোমরা ক্লাস 12-এর স্ট্রং রুটস আমরা যখন গদ্যাংশটি পড়ব তখন সেখানে এটা বিস্তৃতভাবে আলোচনা করব। তো এই প্রতিকূল পরিস্থিতিতে লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ আওয়ার সাফারিং। এই পরিস্থিতিতে কেন পৌঁছালাম সেগুলো বরং ভাববো, কী করে বেরিয়ে আসবো সেটা ভাববো। তো খারাপের মধ্যে ভালোর দিকগুলো আমরা এবার একটু দেখার চেষ্টা করি। তোমরা ইতিমধ্যে ছবিতে বিভিন্নভাবে দেখেছো, মানুষ আজ ঘরবন্দি, ফলে পশু পাখিরা আর সাবধানে শান্তিতে ঘুরে বেড়াতে পারছে তাদের নিজস্ব জায়গাতে, দূষণ কমছে, গ্রেটা থুনবার্গের বক্তব্য আজকে অনেক বেশি প্রাসঙ্গিক হচ্ছে, এবং সবথেকে বড় কথা, সমগ্র মানব জাতি, দ্য এন্টায়ার হিউম্যান রেস ইজ টুডে ইউনাইটেড, ফরগেটিং দ্য ওয়ার, ফরগেটিং দ্য পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড দ্য কন্ট্রোভার্সি রিলেটেড টু পার্সোনাল ইন্টারেস্ট। জাতিগত যে সমস্ত সমস্যা, সমস্ত কিছু বিপক্ষে এসে আজকে সমগ্র মানব জাতি একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াইয়ের প্রেক্ষিতে আমরা চলো এই পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য একটা কবিতা পড়ার চেষ্টা করব। নিশ্চিতভাবে এই পদ্ধতিতে আমি তো নতুন, ফলে কিছু ভুলভ্রান্তি হবে, তবে আমি বিশ্বাস করি যে ফেলিওর ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লার্নিং। ফলে চলো আমরা এগিয়ে যাই। তো যুদ্ধের কথা বলছিলাম, করোনার বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ লড়ছি তখন একটা যুদ্ধের কবিতা পড়ব, আর্থার রিম্বাউর লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তো এই কবিতা পড়ার আগে প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ দ্য পারপাস অফ ওয়ার। ডাজ ওয়ার সার্ভস এনি পজিটিভ রোল আর এনি কনস্ট্রাকটিভ রোল ইন আওয়ার সোসাইটি? তোমরা কে কি আনসার বলবে? হ্যাঁ, তবে আমি নিশ্চিত বেশিরভাগই বলবে, আমার সঙ্গে একমত হবে যে নো, দ্য ওয়ার cannot bring any positive solution. War cannot solve the man's problem. Actually, the war invites another war. In brief, the history of mankind is the history of wars. But war is not the last word of history. আমরা যদি ইতিহাস দেখি, বেশিরভাগই দেখব যুদ্ধের ইতিহাস। সেই রামায়ণ থেকে যদি আমরা শুরু করি, সীতাকে নিয়ে লড়াই হলো, তার পরিণতি কী হলো আমরা দেখলাম। মহাভারত 5টা গ্রামের জন্য লড়লো, সেখানেও দেখলাম ইলিয়াড, ওডিসি, এ তো রয়েছে। তারপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার আগে হিটলারকে দেখেছি, পরবর্তীকালে কোল্ড ওয়ার দেখলাম। আবার আজকেরও যে প্রেক্ষিতে একদম যদি আমরা আমাদের দেশে নিরিখে দেখি, ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষিতেও বলবো যুদ্ধ মানুষের সমস্যার প্রকৃত সমাধান করতে পারেনি, বরং এর উল্টো দিকে গিয়ে আমরা যদি দেখি, কী দেখব? অশোক কলিঙ্গ যুদ্ধ লড়াই করে যখন চণ্ডাশোকে পরিণত হয়েছিলেন, নিজের উপলব্ধি থেকে বুঝলেন যুদ্ধের অন্তঃশাসনতা।
the meaninglessness of war, the pity of war, the tragedy of war. ফলে কি দেখলাম, অশোকের মধ্যে পরিবর্তন এলো, আমরা চণ্ডাশোক থেকে ধর্মাশোক পেলাম। তাহলে যুদ্ধ নাম করে যা চলে, আসলে ওয়ার ইজ দ্য ব্রেন চাইল্ড অফ ওয়ার মঙ্গার। ওয়ার is introduced and invited by armchair politicians, the warmongers, for their personal interest, for their personal satisfaction, for their personal greed, for the cause of their power and chair, they intentionally invites war. নিজের প্রয়োজনে যুদ্ধকে জিইয়ে রাখে। Who are the victims? The innocent soldiers, the young soldiers and the common people are the helpless victim of the war. রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। উলু খাগড়ার মধ্যে যেমন সাধারণ মানুষও রয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সৈনিকরা। সৈনিক যারা যুদ্ধ সরাসরি, দ্য ফ্রন্ট লাইন ফাইটার যারা, তারাই বেশি আক্রান্ত হয়। তো যুদ্ধের অন্তঃসার শূন্যতা আমরা বুঝলাম এ কারণে, কেন আজকে আমরা একটা যুদ্ধের কবিতা পড়তে যাচ্ছি। আর যুদ্ধের কবিতা পড়ার আগে আরেকটা বিষয় আমরা জেনে নেব। দেয়ার আর টু টাইপস অফ ওয়ার পোয়েমস। One represents the romantic view of war and the other represents the anti-romantic view of war, that is the realistic view of war. যুদ্ধের দু ধরনের কবিতা আছে, একটা হচ্ছে রোমান্টিক কবিতা, where the war is presented as a glorious profession and the soldiers are the great heroes. They are the fearless fighter. They jump into the mouth of death with smiling face and they sacrifice their life for the cause of the nation. And after death, they enjoy the everlasting bliss in heaven. তো রোমান্টিক ভিউতে যুদ্ধকে এভাবেই উপস্থাপিত করা হয় যে একটা মহান পেশা, সৈন্যরা মৃত্যুকে ভয় পায় না, হাসতে হাসতে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে, তারপর মৃত্যুর পরে তারা স্বর্গবাসী হয়। বাট ইজ ইট দ্য ফ্যাক্ট? নো, দ্য ওয়ার ইজ নট লাইক দ্যাট। দ্য রিয়েলিস্টিক ভিউ অফ ওয়ার ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য রিয়েলিস্টিক ওয়ার পোয়েম অর দ্য অ্যান্টি রোমান্টিক ওয়ার পোয়েম। সেখানে কি বলা হচ্ছে? যুদ্ধ বিরোধী বা প্রকৃত যুদ্ধকে যেখানে তুলে ধরা হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে? দ্য সোলজার্স টু আর ম্যান অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। দে হ্যাভ দেয়ার সাফারিং, দে হ্যাভ দেয়ার জয়, দে হ্যাভ দেয়ার টিয়ার্স, দে হেজিটেট টু গো টু দ্য ফ্রন্ট, বাট দ্য সিচুয়েশন কম্পেল দ্যাম। Actually, they have their sons, they have their daughters, they have their wife, kids and kins, and they have their relatives. And as they are human beings, it is not expected that they should jump into the mouth willingly. আসলে মানুষ তো মানুষ, রক্ত মাংসের মানুষ। আমরা যতই তাকে উপস্থাপিত করার চেষ্টা করি যে মৃত্যুকে ভয় পায় না, ভয় থাকবেই। কারা বলছেন এই কথাগুলো? অ্যান্টি রোমান্টিক ভিউ অফ ওয়ার আমরা পাচ্ছি রিয়েলিস্টিক ওয়ার পোয়েমগুলো, ওয়ার পোয়েটস যারা, the poets who have their first-hand experience of war, they have represented war in a different view, forgetting or deviating the traditional view of war and war poetry. প্রথাগত যে চিরায়ত যুদ্ধের কবিতার বাইরে বেরিয়ে এসে যারা সৈন্য হিসেবে লড়াই করেছিলেন, এরকম এক ঝাঁক কবিকে আমরা পাবো। উইলফ্রেড আওয়েন, শাসুন, তার সঙ্গে সঙ্গে রিম্বাওকে, আমরা এখানে ফ্রেঞ্চ পোয়েট রিম্বাওকে দেখতে পাবো। তারা যুদ্ধের প্রকৃত বিভৎসতাগুলো তুলে ধরেছে। কেন এই কথাগুলো বললাম? আজকে আমরা পড়ব আর্থার রিম্বাও, ফ্রেঞ্চ পোয়েট, ফরাসি কবি আর্থার রিম্বাওর লেখা অ্যাশলিপ ইন দ্য ভ্যালি। এই কবিতাটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে? এটা একটা যুদ্ধের কবিতা। তবে যুদ্ধের কবিতা হলেও ওয়ার পোয়েমগুলোতে আমরা ওয়ার পোয়েটসরা যেভাবে সরাসরি যুদ্ধকে ক্রিটিসাইজ করেছেন একদম চাঁচাছোলা ভাষা, এখানে ততটা না, একটু ঘুরিয়ে বলা হচ্ছে, কিন্তু তিনি তার উদ্দেশ্যে সুন্দরভাবে পৌঁছে গেছেন। রাউন্ড অ্যাবাউট ওয়েতে আয়রনি, ইমেজেস, অ্যালিগরি ইত্যাদি আরও যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সুন্দরভাবে ব্যবহার করে উনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছেন। তো এই কবিতাটি কোন সময়ে লেখা হয়েছিল সেটা আমরা একটু জেনে নেব। ফ্রান্স আর প্রাশিয়ার যুদ্ধ, যেটা 1870 থেকে 1871 সালের মধ্যে সংগঠিত হয়েছিল, এই সময়ের প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছিল। কেন? এর প্রকাশকাল আমরা দেখব 1872 সালে কবিতাটি প্রকাশিত হয়েছিল এবং
সেখানে আমরা দেখব যে উনি যুদ্ধের যে বীভৎসতা সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আর এটা পড়াতে গিয়ে আমরা যেহেতু নতুন সিস্টেমের মধ্যে পড়াচ্ছি, আরেকটা বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব যে ভিডিওগুলো অনেকটা বড় করা যায় না, অনেকগুলো টেকনিক্যাল প্রবলেম রয়েছে, ফলে আমি ছোট ছোট পার্টে পড়িয়ে নেব। আমরা ঠিক করে নেব যে এই কবিতাটাকে আমরা 4টা ভাগে ভাগ করে নেব। পার্ট ওয়ানে মূলত আমি আমার এই ইন্ট্রোডাকশানের কথা বললাম যে ওয়ার পোয়েট্রি কী, সেখান থেকে যুদ্ধের প্রাসঙ্গিকতা আলোচনা করলাম, ওয়ার পোয়েট্রি কী, দু ধরনের যে ওয়ার পোয়েম সেটাও আলোচনা করে নিলাম। তার সঙ্গে সঙ্গে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি প্রেক্ষাপট আলোচনা করলাম এবং এই প্রসঙ্গে বলে নেব যে এটি মূলত ফরাসি ভাষায় লেখা কবিতা। মূল কবিতাটা ছিল লে ডুমর ডু ভাল, পল সিমিড সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছেন। এখানেই আমরা বলে নেব যে কোনো সাহিত্য যখন আন্তর্জাতিকতাকে অতিক্রম করে প্রাদেশিকতা বা দেশের গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিকতার আঙিনায় পৌঁছে যায়, তখনই তাকে অনুবাদের রূপ নিতে হয়। সেক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলবো এই কবি তার জনপ্রিয়তাকে শুধু ফ্রান্সের মধ্যে আটকে রাখেননি, ফ্রান্সের বাইরেও বেরিয়ে এসেছিল। ফলে আমরা এই কবিতাটি পড়ার সুযোগ পেয়েছি। পরে আমি এগুলো আরও বিস্তৃতভাবে আলোচনা করব। আর দ্বিতীয় পর্বে আমরা কবিকে নিয়ে জেনে নেব, কেন কবির জীবনী না জেনে কবিতা পড়াটা কখনো কাঙ্ক্ষিত নয়, কবিতার প্রকৃত উপলব্ধি আমরা করতে পারবো না। আর তৃতীয় পর্বে এই কবিতার যে বৈশিষ্ট্যগুলো, একটু নতুন ধরনের কবিতা, অনেকগুলো তার বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। আর একদম শেষ পার্টে গিয়ে অর্থাৎ 4 নম্বর ভিডিওতে গিয়ে আমরা কবিতাটা পড়ব। তাহলে সংক্ষেপে আমরা কথা বলেই শেষ করব এই প্রথম পর্বের আলোচনা যে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি is actually a war poem that deals with the tragedy of war, the futility of war, the nothingness of war. Actually, war is an organized butchery of young and promising boys, where the young soldiers are mercilessly killed. They are killed as if the animals are killed in the slaughterhouse. And war is introduced or it is caused by the politician to ensure his safety, to ensure his chair and power. এই কথাগুলো মাথায় রেখে আমরা আজকের এই প্রথম পর্বের আলোচনা এখানে শেষ করছি। দ্বিতীয় ভিডিওতে গিয়ে আমরা কবির জীবনী আলোচনা